স্বাগতম বন্ধুরা, আপনারা কি প্রস্তুত এক ভয়ঙ্কর অথচ রহস্যময় যাত্রার জন্য? আজ আমরা প্রবেশ করব ঝর্ণাপুরের কাছে অবস্থিত কিংবদন্তির কালো অরণ্যে। এই বনের প্রতিটি গাছের ভেতর লুকিয়ে আছে শতবৎসরের অন্ধকার অভিশাপ। আর সেই গোপন রহস্য ভেদ করতে হাজির হয়েছে সাংবাদিক ঋত্বিক। কিন্তু অরণ্যের ছায়ারা সহজে কাউকে ছাড়ে না। তাদের ডাক কি সে এড়াতে পারবে? শ্বাসরুদ্ধকর মুহূর্ত, তান্ত্রিকের ছায়া আর সাহসের চূড়ান্ত লড়াই, সব কিছু দেখতে আমার সঙ্গে থাকুন। আসুন একসঙ্গে উন্মোচন করি কালো অরণ্যের ভয়াল ইতিহাস। শান্তিনিকেতনের উপকণ্ঠে একটি ছোট্ট গ্রাম ঝর্ণাপুর, চারদিকে সবুজে ঘেরা। কিন্তু গ্রামের পশ্চিম দিকে আছে এক অদ্ভুত বনের প্রান্তর, লোকেরা যাকে বলে কালো অরণ্য। গ্রামবাসীদের মধ্যে বিশ্বাস, সেই বনে রাতে কেউ গেলে ফিরে আসে না। শহরের তরুণ সাংবাদিক ঋত্বিক নতুন এক প্রজেক্টের জন্য ঝর্ণাপুরে এসেছে। লোককথা, ভৌতিক গল্পের পেছনের সত্য খুঁজে বের করা তার উদ্দেশ্য। প্রথম দিনেই সেই গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে দেখা করে। বৃদ্ধ হরিপদ মণ্ডল তাকে সতর্ক করে বললেন, ওই অরণ্যে যেও না বাবা, রাতের বেলা সেখানে কেবল অদ্ভুত আওয়াজ শোনা যায়। অনেকে বলেছে কারো কান্নার শব্দ, কারো হাসি, কিন্তু আসলে সেটা কি কেউ জানে না। ঋত্বিকের কৌতূহল বাড়তে থাকে। সন্ধ্যায় সে গ্রামীণ বাজারে ঘুরতে গিয়ে এক চায়ের দোকানের কিছু যুবকের গল্প শোনে। তারা বলে বনের ভিতরে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির আছে। রাতের অন্ধকারে মাঝে মাঝে ওখানে প্রদীপের আলো জ্বলে ওঠে। রাত নামতেই ঋত্বিক সিদ্ধান্ত নেয় পরদিন সূর্য ওঠার আগেই সে কালো অরণ্যের ভেতর ঢুকবে। পরদিন ভোরে কুয়াশার চাদর মাটির ওপর ঝুলেছিল। মোরগের ডাকের সঙ্গে সঙ্গে ঋত্বিক ব্যাগ গুছিয়ে নিল। সঙ্গে শুধু একটি নোটবুক, টর্চ লাইট, জলের বোতল আর ক্যামেরা। গ্রামের বাজার তখন ফাঁকা। চায়ের দোকানের মালিক ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ বাবু? ঋত্বিক শুধু হেসে বলল, একটু ঘুরে আসছি। কালো অরণ্যের দিকে এগোতে গিয়ে তার বুকের ভেতর একটা অদ্ভুত চাপ অনুভূত হচ্ছিল। পথের দুপাশে ঘন শাল আর সেগুন গাছ, পাতার ফাঁক দিয়ে ভোরের আলো মাটিতে সোনালি ছায়া ফেলছিল। বনের গা ঘেঁষে একটা ছোট নদী বয়ে গেছে। নদীর জলের ওপর কুয়াশা ভাসছে। সে নদীর ধার ঘেঁষে এগোতেই আচমকা একটা হাওয়া বইল। গাছের ডালপালা কেঁপে উঠল। ঋত্বিক টর্চ জ্বালিয়ে চারপাশ দেখল, কিন্তু কাউকে দেখা গেল না। কিছু দূর হেঁটে সে একটা ভাঙা পাথরের সিঁড়ি দেখতে পেল। সিঁড়িটার নিচের দিকে নেমে গেছে। মনে হলো যেন কোথাও লুকিয়ে থাকা মন্দিরের দিকে যাচ্ছে। সে সাবধানে নামলো। সিঁড়ির শেষ মাথায় একটা পাথরের দরজা, মলিন শ্যাওলা আর কাটা ঝোপে ঢাকা। দরজার সামনে হঠাৎ একটা মৃদু সুর ভেসে এলো, মন্ত্রোচ্চারণের মতো, কিন্তু খুব নিচু স্বরে। ঋত্বিক দাঁড়িয়ে কান পাতল। শব্দটা আবার মিলিয়ে গেল। সে দরজার ধুলো সরিয়ে ভেতরে উকি দিল। মন্দিরের ভেতরটা অন্ধকার। দেওয়ালে ভাঙা ভাঙা প্রতিমার অংশ, মেঝেতে শুকনো পাতার স্তূপ। ঘরের মাঝখানে একটা কালচে পাথরের বেদি, তার ওপর শুকনো ফুলের পাপড়ি। টর্চের আলো বেদির পিছনে পড়তেই সে আঁতকে উঠল। দেওয়ালে রক্তের মতো গাঢ় বাদামি দাগ, যেন কারো হাতের ছাপ। হঠাৎ বাইরে থেকে পায়ের শব্দ এলো। সে তাড়াতাড়ি আলো নিভিয়ে কোণে আড়ালে লুকিয়ে পড়ল। দেখতে পেল তিনজন অচেনা মানুষ মন্দিরে ঢুকলো। তাদের গায়ে কালো চাদর, হাতে মাটির প্রদীপ। তারা বেদির চারপাশে বৃত্ত করে দাঁড়ালো এবং এক অদ্ভুত ভাষায় মন্ত্রপাঠ শুরু করলো। ঋত্বিকের বুক ধড়ফড় করছে। সে নোটবুক বের করে চুপচাপ লিখতে লাগলো। ঠিক তখনই একটা প্রদীপের আলো তার মুখে পড়ল। এক ব্যক্তি গম্ভীর গলায় বলল, কে সেখানে? ঋত্বিক বুঝল লুকিয়ে থাকা ধরা পড়ে গেছে। সে কাঁপা গলায় বলল, আমি সাংবাদিক, গবেষণা করতে এসেছি। তাদের একজন হাসলো, কিন্তু সেই হাসি ছিল শীতল, অস্বাভাবিক। সে বলল, গবেষণা? তবে আজ তুমি আমাদের অতিথি। তারা তাকে বেদির পাশে বসতে বলল। চারপাশে শীতল বাতাস বইছিল। বনের ভেতর থেকে হঠাৎ বাঁশির মতো একটা আওয়াজ ভেসে এলো। ঋত্বিকের মনে হলো আওয়াজের মধ্যে কারো আর্তনাদ মিশে আছে। একজন কালো চাদর পরা বৃদ্ধ ধীরে ধীরে মুখ খুলল। তুমি জানো না, এই অরণ্য কেবল গাছের নয়, এখানে পুরনো অভিশাপ বেঁচে আছে। যে কৌতূহলবশত আসে সে আর ফিরে যেতে পারে না। ঋত্বিকের গলা শুকিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, কি অভিশাপ? বৃদ্ধের চোখে এক রহস্যময় ঝিলিক।
সে বলল, শতবর্ষ আগে এখানে এক তান্ত্রিক সাধনা করেছিলেন। তার মৃত্যু অসম্পূর্ণ হয়, আত্মা মুক্তি পায়নি। তখন থেকে প্রতি পূর্ণিমা রাতে সে নতুন আত্মা খোঁজে নেয়, যাতে নিজের অপূর্ণ যজ্ঞ শেষ করতে পারে। ঋত্বিকের শরীর কেঁপে উঠল। মন্দিরের ভেতরে বাতাস ভারী হয়ে উঠছে, আর বেদির চারপাশে প্রতিবেশিকা কাঁপছে। ঠিক তখন হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। সবাই চমকে উঠল। বৃদ্ধ বলল, সে চলে এসেছে, আমাদের দ্রুত আচার শেষ করতে হবে। ঋত্বিক বুঝল কিছু একটা ঘটতে চলেছে। সে ধীরে ধীরে পিছিয়ে দরজার দিকে যেতে লাগলো, কিন্তু বনের গভীর থেকে এক অন্ধকার ছায়া মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করেছে। আকৃতি নেই, শুধু কালো ধোঁয়ার মতো এক সত্তা। কালো ধোঁয়ার মতো যে ছায়া মন্দিরের ভেতর ঢুকছিল, তার থেকে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছিল। ঋত্বিকের শ্বাস দ্রুত হয়ে এলো। টর্চ লাইটটা তার হাতের মুঠোয় ঘেমে যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে বেদির চারপাশে ঘুরতে লাগলো। কালো চাদর পরার লোকগুলো দ্রুত মন্ত্র পাঠে গতি বাড়িয়ে দিল। বনের বাইরে থেকে বাতাসের শো শো শব্দ, আর দূর থেকে শিয়ালের ডাক মিলেমিশে একটা অস্বস্তিকর সুর। ঋত্বিক হঠাৎ দেখল ছায়ার ভিতর থেকে দুটো চোখ জল করছে, লাল, যেন আগুনের মতো। চোখগুলো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। তার শরীর অবশ হয়ে যেতে লাগলো। বৃদ্ধ লোকটি হঠাৎ হাত উঁচু করে বলল, ওর দিকে তাকিও না, মনোযোগ ভেঙে গেলে ও তোমাকে গ্রাস করবে। ঋত্বিক মাথা ঘুরিয়ে নিল, কিন্তু কানে ফিসফিস আওয়াজ শুনতে পেল, তুমি আমার। সে আর থাকতে পারল না, হঠাৎ উঠে দরজার দিকে দৌড় দিল। কিন্তু মন্দিরের দরজা যেন অদৃশ্য কারো হাতে বন্ধ হয়ে গেল। কালো চাদর পরা আরেকজন লোক ধমক দিয়ে বলল, বসে যাও, না হলে বাঁচবে না। ঋত্বিক ধীরে ধীরে পেছনে সরল। ছায়াটা আবার বেদির উপরে উঠে এলো। আলো নিভে গিয়ে পুরো ঘর অন্ধকারে ঢেকে গিয়েছে। শুধু সেই দুটো লাল চোখ দেখা যাচ্ছে। বৃদ্ধ আবার মন্ত্রপাঠ শুরু করলো। তার কণ্ঠে কাঁপন, কিন্তু চোখে দৃঢ়তা। সে বলল, ওকে বেঁধে রাখতে হলে শেষ মন্ত্র উচ্চারণ করতে হবে, কেউ নড়বে না। ঋত্বিক নড়ল না, কিন্তু মাথার ভেতর কেবল একটাই কথা ঘুরছে, পালাতে হবে, এখনই। ঠিক তখন ছায়াটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। মন্দিরের দেওয়াল কেঁপে উঠল। ছাদের মাটি ঝরঝর করে পড়তে লাগলো। টর্চ লাইটের আলো আবার জ্বলে উঠল, আর সে দেখতে পেল বেদির চারপাশে লম্বা আঁকাবাঁকা দাগ, যেন কারণ নখের আঁচড়ে কাটা। হঠাৎ এক ঝলক আলোয় ঋত্বিকের চোখে পড়ল। মন্দিরের পেছনের দেওয়ালে ছোট্ট একটি ফাঁক দিয়ে আসছে। সে বুঝল এটা হয়তো কোনো পুরনো গোপন পথ। ধীরে ধীরে সে ফাঁকের দিকে এগিয়ে গেল, যাতে অন্যরা টের না পায়। ফাঁকের কাছে গিয়ে সে দেখতে পেল ভেতরটা সংকীর্ণ এক সুড়ঙ্গের মতো, অন্ধকারে ঢাকা, কিন্তু বাতাসের হালকা চলাচল বোঝা যাচ্ছে, অর্থাৎ সুড়ঙ্গের অন্য প্রান্ত কোথাও খোলা। ঋত্বিক টর্চটা পকেটে ঢুকিয়ে সুড়ঙ্গে ঢুকে পড়ল। পেছনে তখনও মন্ত্রপাঠ আর ছায়ার গর্জন শোনা যাচ্ছে। সে যত গভীরে গেল, সুড়ঙ্গের দেওয়ালে স্যাঁতস্যাঁতে হতে লাগলো। হঠাৎ মাটির নিচে পা হড়কে পড়ে গেল। সে গড়িয়ে একটা নিচু ঘরে পড়ল। চারপাশে পাথরের দেওয়াল, মাঝখানে এক বিশাল কালো পাথরের পাত্র। ঘরের ভেতর যেন ঘন লাল তরল জমে আছে, দেখতে রক্তের মতো। পাত্রের গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা। ঋত্বিক হাতের টর্চ আলোতে ফেলতেই বুঝল এই চিহ্নগুলি সেই তান্ত্রিকের সাধনার প্রতীক, যার কথা বৃদ্ধ বলেছিল। ঘরের এক কোণে পুরনো কাঠের বাক্স। বাক্সটা খোলার পর সে পেল পুঁথি, তামাটে পাতায় লেখা মন্ত্র আর আচারবিধি। পুঁথির শেষ পাতায় লেখা, যে আমার সাধনা সম্পূর্ণ করবে তার বিনিময়ে আমি তাকে জীবনের বাইরের শক্তি দিব, কিন্তু ব্যর্থ হলে তার আত্মা আমার বন্দী হয়ে অনন্তকালের জন্য থাকবে। ঋত্বিকের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে বুঝল এই সাধনার জন্যই অরণ্য অভিশপ্ত। সে পুঁথি ব্যাগে ভরে সুড়ঙ্গের শেষ প্রান্তে এগিয়ে গেল। সুড়ঙ্গ থেকে বেরিয়ে সে নিজেকে বনের ভেতর পেল। ভোরের আলো গাছের ফাঁক দিয়ে ঢুকেছে। দূরে পাখির ডাক। মনে হলো যেন রাতের ভয়াবহতা কেবল স্বপ্ন ছিল, কিন্তু সে জানতো সবটাই বাস্তব। সে দ্রুত গ্রামে ফিরে এলো। বৃদ্ধ হরিপদ মণ্ডলের বাড়িতে ঢুকে পুঁথিটার সামনে রাখলো। বৃদ্ধ চোখ বড় করে তাকালেন। তুমি ওটা কোথায় পেলে? মন্দিরের নিচে গোপন ঘরে, ঋত্বিক বলল। এতে তান্ত্রিকের নামও আছে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওটা যদি প্রকাশ্যে আসে অনেকের প্রাণ যাবে। এই পুঁথি শুধু অভিশাপ ভাঙার চাবিকাঠি নয়, একই সঙ্গে ছায়াটিকে মুক্ত করারও শক্তি রাখে। ঋত্বিক বুঝল তাকে শুধু তদন্ত নয়,
অভিশাপ ভাঙার পথও খুঁজতে হবে। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে কি আসলেই এই বিপদের মোকাবিলা করতে পারবে? বাইরে তখন বাতাসের আবার হালকা বাঁশির সুর ভেসে এলো। হরিপদ মণ্ডল কেঁপে উঠে বললেন, ওর আগমন এত তাড়াতাড়ি! মনে হয় পূর্ণিমার রাত আর অপেক্ষা করবে না। ঋত্বিকের সামনে নতুন অধ্যায় খুলে গেল, কালো অরণ্যের অন্ধকার রহস্য ভেদ করার অধ্যায়। ঝর্ণাপুরের আকাশে তখনও গোধূলি নেমেছে। সূর্য ডুবে যাওয়ার আগে চারদিক গাছপালায় অদ্ভুত লাল হাওয়া ছড়িয়ে পড়েছে। ঋত্বিক হরিপদ মণ্ডলের উঠোনে বসে পুঁথির পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। পাতার ধুলো তার আঙুলে লেগে থাকছে, আর প্রতিটি বাক্য তাকে নতুন আতঙ্কে ভরিয়ে তুলছে। পুঁথির মধ্যে স্পষ্ট লেখা আছে, পূর্ণিমার রাতে তান্ত্রিকের অসম্পূর্ণ যজ্ঞের শেষ ধাপ সম্পন্ন করতে হবে, নইলে ছায়ার শক্তি আরও বেড়ে গিয়ে সমগ্র অরণ্যকে গ্রাস করবে। সেখানে এক রহস্যময় চাবির উল্লেখ রয়েছে, যেটি কালো অরণ্যের গভীরতম স্থানে লুকানো। হরিপদ মণ্ডল গম্ভীর মুখে বললেন, ওই চাবি না পেলে অরণ্যের অভিশাপ কখনো কাটবে না। কিন্তু চাবির পাহারাদার আছে, সে মানব নয়। ঋত্বিক তার ক্যামেরা ব্যাগে পুঁথি রেখে উঠে দাঁড়ালো। সিদ্ধান্ত নিয়ে ফেলল, আজ রাতেই তাকে বনে যেতে হবে। রাত নামতেই সে গ্রাম ছেড়ে কালো অরণ্যের দিকে রওনা দিল। চাঁদ তখন আকাশে উঠেছে, কিন্তু আলো ধোঁয়াটে কুয়াশার আড়ালে লুকিয়ে আছে। বনের ভেতরে ঢুকতেই পাতা মচমচের শব্দে ভরে উঠল চারপাশ। কোথাও কোথাও জোনাকি আলো জ্বলছে, কিন্তু সেই আলো যেন আতঙ্কে কাঁপছে। একটা নির্জন গহীনে এসে সে দেখল, গাছের গুড়ির পাশে এক অদ্ভুত পাথরের স্তম্ভ। পুঁথির ছবির সঙ্গে স্তম্ভের গঠন মিলে যাচ্ছে। স্তম্ভের গায়ে কিছু লেখা খোদাই করা, রক্ত না দিলে পথ খুলবে না। ঋত্বিক অবাক হয়ে গেল। ঠিক তখন পাশের ঝোপে হালকা শব্দ। সে টর্চের আলো ফেলতেই দেখল, বড়সড় এক কালচে কুকুর দাঁত বের করে তাকিয়ে আছে তার দিকে। কুকুরের চোখও সেই একই লাল আলো জ্বলছে। কুকুরটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। ঋত্বিক বুঝল, এটাই সম্ভবত চাবির পাহারাদার। সে পেছনে সরে গিয়ে গাছের ডাল হাতে নিল, কিন্তু জানে এই জন্তুটিকে শুধু শক্তি দিয়ে পরাজিত করা যাবে না। পুঁথির কথাগুলো মনে পড়ল, যে সাহস দেখাবে কেবল তাকেই পথ দেবে। ঋত্বিক নিজের জায়গায় দৃঢ় হয়ে থাকলো। কুকুরটা গর্জন করে এক লাফে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঋত্বিক দ্রুত সরে গিয়ে তার চোখের দিকে তাকালো। আশ্চর্যজনকভাবে জন্তুটা থেমে গেল। দুজনের মধ্যে যেন এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হলো। কুকুরটা ধীরে ধীরে স্তম্ভের দিকে এগিয়ে গিয়ে নখ দিয়ে মাটিতে আঁচড় কাটলো। সেখানে একটা লুকোনো পাথরের ঢাকনা দেখা গেল। ঋত্বিক ঢাকনাটা সরাতেই ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা ধাতব বস্তু, যেটা প্রাচীন চাবি। কুকুরটা নীরবে পিছিয়ে গেল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। চাবি হাতে নিয়ে ঋত্বিক বনের গভীরের দিকে এগোলো। পুঁথির নির্দেশ মতো তাকে সেই মন্দিরের গোপন কক্ষের দরজা খুলতে হবে। কক্ষের ভেতরে আছে তান্ত্রিকের অসমাপ্ত যজ্ঞের শেষ চক্র। মন্দিরের দিকে যাওয়ার পথে হঠাৎ বাতাস ভারী হয়ে এলো। চারপাশে একটিও পাখির ডাক নেই। পাতা হঠাৎ থেমে গেছে, যেন বন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। মন্দিরে ঢুকে সে সরাসরি সুড়ঙ্গের পথ ধরে নিচে নামলো। ঘরে পৌঁছে দেখলো, পাত্রের লাল তরল আরও ঘন হয়ে উঠেছে, আর ঘরের দেওয়ালের ছায়া নাড়াচাড়া স্পষ্ট। মনে হলো তান্ত্রিকের আত্মা যেন ওখানে ঘাপটি মেরে আছে। ঋত্বিক চাবি দিয়ে পাত্রের পাশে থাকা পাথরের বাক্স খুলল। ভেতরে 3টি ধূপকাঠি, একটি লালচে আয়না আর একটি ছোট ঘণ্টা। পুঁথির শেষ পাতায় লেখা আছে, ধূপ জ্বালিয়ে আয়নার সামনে ঘণ্টা বাজাতে হবে, কিন্তু সঠিক মন্ত্র উচ্চারণ না করলে ছায়া মুক্ত হয়ে যাবে এবং সবাইকে ধ্বংস করবে। সে গম্ভীর শ্বাস নিয়ে ধূপ জ্বালালো। মন্ত্রপাঠ শুরু করতেই পাত্রের তরল ফুপিয়ে উঠল, যেন ফুটন্ত জলে কেউ চিৎকার করছে। দেওয়াল কেঁপে উঠল। হঠাৎ সেই কালো ছায়া তার সামনে আবির্ভূত হলো। ছায়ার চোখ লাল আরও উজ্জ্বল। সেটা হুঙ্কার দিয়ে বলল, থামো, আমার সাধনা শেষ করো, নইলে তোমাকে চিরতরে টেনে নেব। ঋত্বিকের কণ্ঠ কাঁপলেও সে মন্ত্রপাঠ চালিয়ে গেল। ছায়া ধীরে ধীরে পাত্রের দিকে এগোতে লাগলো, যেন ওর মধ্যে বন্দী হয়ে আছে। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণের আগে ঘরটা অন্ধকারে ঢেকে গেল। বাতাসে ধূপের গন্ধ মিশে এক অচেনা শীতলতা ছড়িয়ে পড়ল। পাত্রের তরল থেকে ধোঁয়া উঠেছে, আর সেই ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। তান্ত্রিকের ছায়া। ছায়ার কণ্ঠে ভেসে এলো গম্ভীর আর ভয়ঙ্কর, আমাকে থামাতে পারবে না। শতবর্ষের সাধনা অসম্পূর্ণ, আজ তা শেষ করব। ঋত্বিক টর্চের আলো জ্বালাতে চাইল, কিন্তু আলো আর জ্বলে উঠল না। শুধু নিজের বুকের ভেতরে হাতের তালু রাখলো। ধুকপুক করছে,
কিন্তু মনের ভেতর এক আশ্চর্য দৃঢ়তা জমে উঠেছে। পুঁথির লাইন মনে পড়ল। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আয়নার দিকে তাকিয়ে সত্যের নাম উচ্চারণ করতে হবে, তবেই অন্ধকারের বাঁধন ছিঁড়বে। সে চোখ বুজে শেষ শব্দ উচ্চারণ করলো এবং আয়নার দিকে তাকিয়ে বলল, আমি ভয়কে স্বীকার করি না, আলো আমার পথ। হঠাৎ আয়নার ভেতর থেকে তীব্র আলোকরশ্মি বেরিয়ে এলো। ছায়া চিৎকার করে উঠল। ঘরের দেওয়ালে আছড়ে পড়তে লাগলো। পাত্রের লাল তরল কাঁপতে কাঁপতে ধীরে ধীরে শুকিয়ে গেল। ছায়ার কণ্ঠ মিলিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, তুমি আমাকে জয় করেছো, কিন্তু মনে রেখো, অন্ধকার কখনো পুরোপুরি মরে না। সব আলো নিভে গেল। তারপর ধীরে ধীরে ঘরের ভেতর ম্লান আলো ফিরে এলো। পুঁথি ও আয়নার নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে। ঋত্বিকের হাত থেকে ঘণ্টাটা মাটিতে পড়ে গিয়ে একটা পরিষ্কার শব্দ তুলল। সে ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। ভোরের আলো গাছের ফাঁক দিয়ে ঢুকেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। কালো অরণ্যের গা থেকে যেন এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর চারপাশে স্বস্তির বাতাস বইতে লাগলো। ঋত্বিক এক মুহূর্তে দাঁড়িয়ে বনের দিকে তাকালো। গাছের পাতায় সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে। বন আর ভয়ঙ্কর নয়, বরং শান্ত। গ্রামে ফিরে আসার পর সবাই তাকে ঘিরে ধরল। বৃদ্ধ হরিপদ মণ্ডল তার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি পেরেছো, অরণ্যের অভিশাপ শেষ হয়েছে বাবা। ঋত্বিক ক্লান্ত হাসি দিল। সে জানতো আজকের পর তার জীবন আর আগের মতো থাকবে না। অরণ্যের ভয়াবহ অভিজ্ঞতা তাকে নতুন শক্তি দিয়েছে, কিন্তু একই সঙ্গে শিখিয়েছে অন্ধকারের কাছে হার মানলে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে, আর সাহসী তাকে আলোর দিকে নিয়ে যায়। সেদিন সন্ধ্যায় সে নদীর ধারে বসে ডায়েরি লিখছিল। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। আলো নদীর জলে পড়ে রূপালি ছটা ছড়িয়ে দিল। হঠাৎ তার মনে হলো বাতাসে কারো ফিসফিসানি ভেসে আসছে, মনে রেখো, অন্ধকার কখনো পুরোপুরি মরে না। ঋত্বিক মৃদু হেসে আকাশের দিকে তাকালো। হ্যাঁ, অন্ধকার থাকে, কিন্তু আলোও আছে। আরও মানুষ যতদিন আলো খুঁজতে জানে, ততদিন অন্ধকার জিততে পারবে না। সে ডায়েরির পাতায় লিখলো, কালো অরণ্য আজ মুক্ত, কিন্তু সতর্কতার আলো সবসময় জ্বালিয়ে রাখতে হবে। সাহস মানে শুধু ভয়কে জয় করা নয়, সত্যের পথে অবিচল থাকা। ডায়েরির পাতা বন্ধ করে সে ধীরে ধীরে গ্রামে ফিরে গেল। কালো অরণ্য আবার নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরে এবার শান্তির স্পন্দন।